মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি বললেন নিরাপত্তা উপদেষ্টা। করিডোর নিয়ে কানামাছি খেলছে সরকার, মন্তব্য রিজভীর। মঙ্গলবার সকাল 10:30টায় কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া। লন্ডন থেকে রওনা হবেন কাল বিকেলে। আগে টিভি চ্যানেল পেতেও রাজনৈতিক আনুগত্যে, মন্তব্য কমিশন প্রধানের। গণমাধ্যমের সংস্কারে রাজনৈতিক ঐক্যমতে জোর তথ্য উপদেষ্টার। রাষ্ট্র গঠনের সব রাজনৈতিক দলকেই ছাড় দেওয়ার আহ্বান ঐক্যমত্য কমিশনের। সংস্কার নিয়ে উচ্চাকাঙ্ক্ষা দেখে বেরিয়ে আসার পরামর্শ 12 দলীয় জোটের। এবং 9 মাস পর বাংলাদেশের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা চালু। ভিজিট ভিসার পাশাপাশি বেশি সংখ্যক ভিসা পাবেন ব্যবসায়ীরা। শিরোনাম স্বাগত জানাচ্ছি শান্ত বাজারে। পুরো সংবাদ জুড়ে সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি তাসওয়ান নাফি। মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা বা চুক্তি হয়নি বলে সাফ জানালেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশ যখন চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, ঠিক তখনই ভারত প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি। মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় রোহিঙ্গা প্রত্যাবাসনের আশা না দেখলেও এই সংঘাতকে সুযোগও মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা। রোহিঙ্গা প্রত্যাবাসন, আঞ্চলিক নিরাপত্তার উপর প্রভাব ও ভবিষ্যৎ বিষয়ক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। নাইমাবি জানাচ্ছেন বিস্তারিত। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে অন্তর্বর্তী সরকার যখন জাতীয় ও আন্তর্জাতিকভাবে আলোচনা চালাচ্ছে, তখনও মিয়ানমার সীমান্ত দিয়ে বন্ধ করা যায়নি অনুপ্রবেশ। প্রতিদিন গড়ে প্রায় 30 জন রোহিঙ্গা ঢুকছে বাংলাদেশে। সব মিলে নতুন প্রবেশের সংখ্যা লাখ ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সেমিনার বিইউপি অডিটোরিয়ামে। মূল প্রবন্ধে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক শাহাব এনাম খান তুলে ধরেন গত 16 বছরে রাখাইনে কিভাবে আরাকান আর্মি প্রভাব বিস্তার করেছে এবং কোন প্রেক্ষিতে রোহিঙ্গাদের বিতাড়িত হতে হয়েছে। বলেন, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নয়, পুরো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংকট। প্রবন্ধে রোহিঙ্গা প্রত্যাবাসনের রোডম্যাপও তুলে ধরেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। বলেন, জাতীয় ও আন্তর্জাতিক সুযোগ কাজে লাগিয়ে আরাকানে স্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করতে হবে বাংলাদেশকে। জাতীয় নিরাপত্তা পরিষদ ও জাতীয় রোহিঙ্গা প্রত্যাবাসন কমিশনের মধ্যে সমন্বয় প্রতিষ্ঠার পাশাপাশি বহুমাত্রিক কৌশলগত যোগাযোগেরও পরামর্শ তার। And if we look into the roadmap, the first one is, of course, we have to have political consensus in both sides of the border about Rakhine stabilization and repatriation, where international resources, national resources are very important. সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধাবস্থা স্বাভাবিক না হলে প্রত্যাবাসনের আশা নেই, যদিও এই সংঘাতকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ মনে করেন তিনি। History says that such a problem has never been resolved peacefully. Such problems have always been resolved through conflict. Look at 71 in Bangladesh. Defeat of the Pakistan army. That's how the issue was resolved. Is this the conflict that is going on in Myanmar? Is this the conflict that is going to give or bring up an opportunity to resolve this issue? সবশেষে কথা বলেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান। তিনি সাফ জানান, মানবিক করিডোর নিয়ে কারো সাথে কোনো চুক্তি হয়নি। We have not discussed humanitarian corridor. We have no agreement on humanitarian corridor. We have no agreement on anything yet. বাংলাদেশ যখন চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, তখনই ভারত প্রোপাগান্ডা চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। If we indeed run a proxy war on behalf of America, who is not going to bear it? China. Why isn't China saying anything? Why this information is coming from another place? We say something in Bangla. বাংলাদেশ মিয়ানমারের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে। দেশটিকে অস্থিতিশীল করবার কোনো ইচ্ছা বাংলাদেশের নেই বলেও জানান ডক্টর খলিল। নাইম আবির, এখন, ঢাকা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তার দল সংস্কারের পক্ষে, তবে সংস্কারের বিষয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, মানবিক করিডোর নিয়ে জনগণের সাথে কানামাছি খেলছে সরকার। দলের আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশের নির্বাচন কবে হবে তা জানতে চেয়েছেন রাশিয়ান রাষ্ট্রদূত। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির নেতারা। বিস্তারিত আরো জানাবেন সিফাত শাহরিয়ার। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি, সেক্ষেত্রে দ্রুত রোডম্যাপ দেওয়ার কথা জানিয়ে আসছে দলটি। তাতে সমালোচনা হচ্ছে নানা মহলে। ডিক্লারেশন করে সেই অনুপাতে কাজ করেন। সেই সমালোচনার উত্তরে সোমবার প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, হাসিনার মতো ক্ষমতায় যেতে চায় না বিএনপি। তাদের চাওয়া কারচুপি মুক্ত একটি নির্বাচন। তারেক রহমান কিন্তু ক্ষমতায় হাসিনার মতো যেতে চায় না। সংস্কার হবে আমার ভোট আমি দিব, সংস্কার হবে দিনের ভোট দিনে হবে, সেই সংস্কার করে অনতিবিলম্বে বিএনপি নয় সারা বাংলাদেশের ৭৫% মানুষ এখন একটি সুষ্ঠু নির্বাচন চায়। প্রেস ক্লাবে অন্য আরেকটি অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, করিডোর নিয়ে জনগণের সঙ্গে কানামাছি খেলছে সরকার, তাতে সন্দেহ বাড়ছে। নির্বাচন নিয়ে সরকার টালবাহানা করছে বলে অভিযোগ করেন তিনি। এই মানবিক করিডোরও আপনাকে লুকিয়ে লুকিয়ে এটা বলতে হচ্ছে। জনগণের সাথে আপনারা কানামাছি খেলা খেলছেন, আপনারা লুকোচুরি করছেন। এই কানামাছি খেলতে গিয়ে জনগণের কাছে সন্দেহের মধ্যে আপনারা পড়ছেন। দিল্লি যে একের পর এক বাংলাদেশ বিরোধী ভূমিকা রাখছে, আপনারা তো সেই শেখ হাসিনার মতোই দেখছি। আপনাদের কোনো প্রতিবাদ নেই, আপনাদের কোনো উচ্চ কণ্ঠ নেই। আর দুপুরের রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কূটনৈতিক বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের জাতীয় নির্বাচন কবে হবে সে বিষয়ে বিএনপির কাছে জানতে চেয়েছেন রাশিয়ান রাষ্ট্রদূত। একটি নির্বাচিত সরকারের যে সাথে সবাই তো কাজ করতে একটা কমফোর্ট আছে সকলের, তো সেজন্য তো সকালেই অপেক্ষা করছে, শুধু রাশিয়ান না, যাদের সাথে আমাদের বিভিন্ন ইস্যুগুলো আছে, আনরিজলভড আছে কিংবা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে, সেটা সরকারি লেভেলে বেসরকারি লেভেলে সব ক্ষেত্রে এগুলো একটা অপেক্ষায় আছে। তো তারা সবাই চাচ্ছে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে এই সিদ্ধান্তগুলো নিতে অনেক সহজ হয়ে যাবে। এদিকে মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তার দল সংস্কারের পক্ষে, তবে সংস্কারের বিষয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। সংস্কার বিষয়টাই শুরু হয়েছে আমাদের দ্বারা। আমরাই আপনার একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থায় গেছি, আমরাই আপনার পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে গেছি প্রেসিডেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট থেকে। আমরা আমাদের অনেক আপত্তি সত্ত্বেও আমরা কেয়ারটেকার গভর্নমেন্টকে আমরা সংবিধানে নিয়ে এসেছি। এগুলো বাস্তবতা। তো শুধু ওই বাস্তবতা থেকে অযথা আমাদেরকে আবার আপনার প্রশ্নবিদ্ধ করে অন্য পথে দেখানোর চেষ্টা করা, এটার পেছনে কিছু রাজনৈতিক উদ্দেশ্য থাকলেও থাকতে পারে। এ সময় তিনি বলেন, বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। আমরা বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকব। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। ৬ মে মঙ্গলবার সকাল 10:30টায় দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডনের হিথ্রো থেকে সোমবার বিকেল 4:10 দেশের উদ্দেশ্যে রওনা হবে খালেদা জিয়াকে বহনকারী কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স। এদিকে বিমানবন্দর এলাকায় যানজট এড়াতে জনসাধারণকে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ব্যবহারের অনুরোধ জানান মির্জা ফখরুল। যুক্তরাজ্য থেকে খালেদা জিয়ার প্রত্যাবর্তনকে ঘিরে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। তবে রাজনীতিতে তিনি কতটা সক্রিয় হবেন তা নির্ভর করছে শারীরিক অবস্থার উপর। বিস্তারিত প্রতিবেদনে। চিকিৎসা নিয়ে 4 মাস পর লন্ডন থেকে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফেরার পথে তার সফরসঙ্গী থাকবেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান, কোকোর স্ত্রী সৈয়দা শামেলা রহমান এবং ডাক্তার AZM জাহিদ হোসেন। তবে বাংলাদেশ বিমান নয়, কাতারের আমিরের দেয়া বিশেষ বিমানে লন্ডন থেকে দেশে ফিরছেন তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার 2 পুত্রবধূ, তারাও আপনারা আসছেন, একই সঙ্গে তারাও আসবেন। আপনার বিমানের ফ্লাইটে আমরা সব কিছু রেডি করে ফেলেছিলাম, তো বিমানেরটা 11টা ছিল, দুপুর 11টা। সেটা এখন নির্ভর করবে যে আপনার কাতার অ্যাম্বুলেন্সে ঠিক
কখন আসবে। যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের আশা, খালেদা জিয়ার দেশে ফেরা রাজনৈতিক আন্দোলনকে নতুন করে শানিত করবে। নেত্রী সুস্থ হয়ে বাংলাদেশে যাচ্ছেন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমাদের নেতা বাংলাদেশে অচিরেই যাবেন আগামীর বাংলাদেশ গড়ার জন্য, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, মানুষের ভোটের অধিকারের বাংলাদেশ, যে বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চেয়েছিলেন। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট ও আর্থারাইটিস সহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন খালেদা জিয়া। চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে আসেন তিনি। টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে গত ২৫ জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। অর্ধযুগের বেশি সময় পর পরিবারের সদস্যদের সঙ্গে ঈদও উদযাপন করেছেন তিনি। তবে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মায়ের সাথে ছেলে তারেক রহমানের দেশে ফেরা হচ্ছে না। উনি বাংলাদেশে যাচ্ছেন এবং আমরা এতদিন আমরা যদিও ওনার চিকিৎসা, কিন্তু আমরা একটা আনন্দের মধ্যে ছিলাম যে আমাদের নেত্রী আমাদের সাথে আছেন, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনিও আমাদের মাঝে আছেন। কিন্তু আমরা যুক্তরাজ্য বিএনপি আমরা এখন শূন্যতা ফিল করছি বা করব এখন থেকে, যে আমাদের নেত্রী, আমাদের মা, মাদার অফ ডেমোক্রেসি, এখন উনি বাংলাদেশে ফিরে যাচ্ছেন। খালেদা জিয়া তার সরব উপস্থিতিতে দেশের রাজনীতির গতিপথকে কতটা প্রভাবিত করবেন তার পুরোটাই নির্ভর করছে শারীরিক সুস্থতার উপর। বিএনপি নেতাকর্মীদের আশা, আগামীর বাংলাদেশের রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে খালেদা জিয়ার দূরদর্শী দিক নির্দেশনা। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা জানিয়েছেন দিন দিন তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। 2018 সালে তৎকালীন আওয়ামী আমলে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন বিএনপি চেয়ারপারসন। কোভিড-19 মহামারীর সময় বিশেষ বিবেচনায় কারামুক্ত হন খালেদা জিয়া। এখন যুক্তরাজ্য। আগের চেয়ে বিশ্ব সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশ উন্নতি করলেও দেশের গণমাধ্যমের ভবিষ্যৎ গভীর উদ্বেগজনক, এমন তথ্য উঠে এসেছে যৌথ এক প্রতিবেদনে। ইউনেস্কো, ঢাকার সুইডেন দূতাবাস ও টিআইবির যৌথ গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা বলেন, গণহারে মামলা আর মব সৃষ্টি স্বৈরাচারের শাসন আমলের ক্ষোভের বহিঃপ্রকাশ। এ সময় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, সুপারিশ জমা দেওয়া হলেও সরকারের পক্ষ থেকে আশাব্যঞ্জক সাড়া মেলেনি। আরও জানাবেন গালিব ইবনে রিয়াজ। বিশ্ব সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে গত বছরের তুলনায় 16 ধাপ উন্নতি করে 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 149তম। এই উন্নতিতে বাহবা পাওয়ার যোগ্য হলেও দেশের গণমাধ্যমের ভবিষ্যৎ উদ্বেগজনক। ইউনেস্কো, ঢাকার সুইডেন দূতাবাস ও টিআইবির এক যৌথ গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। রোববার রাজধানীর টিআইবি কার্যালয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ব্রেভ নিউ বাংলাদেশ নামে এক গবেষণা প্রতিবেদন প্রকাশ ও আলোচনার আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে গণমাধ্যমের মালিক ও কর্মীরা বর্তমান গণমাধ্যমের অবস্থান ও ভবিষ্যৎ করণীয় নিয়ে মতামত তুলে ধরেন। টেলিভিশনের দেখার কেউ নাই, এই কারণে ফ্রি স্টাইলে চলছে এটা। মালিকরা বা ব্যক্তি স্বার্থে ব্যবহৃত হচ্ছে, সাংবাদিকদেরও দায়ী আছে, সেটা আমি অবশ্যই মানি। শুধু 15 বছর কেন, আসলে কি শুধু 15 বছর? তার আগে কি বাংলাদেশের সাংবাদিকরা একদম স্বাধীনতার সর্বোচ্চ চূড়ায় বসেছিলেন? তখন কি সাংবাদিকদের হামলা হয়নি? তারা কি নিহত হননি? এমন একটা রাষ্ট্র, যে রাষ্ট্রে আপনার আমার জীবনের নিশ্চয়তা থাকবে, ফ্রিডম প্রেস থাকবে, ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে, আমার কোনো এজেন্সি দ্বারা আমি পরিচালিত হব না, আমাকে জীবনের হুমকি দিতে হবে না। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ অভিযোগ করেন, শেখ হাসিনার আমলে টেলিভিশন চ্যানেলের লাইসেন্স রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে দেয়া হয়েছিল। বলেন, কমিশনের সুপারিশ জমা দেয়া হলেও সরকারের পক্ষ থেকে আশাব্যঞ্জক সাড়া মেলেনি। 5 আগস্টের পর ঢালাওভাবে 166 সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা বৈরী পরিবেশের সৃষ্টি করছে। গত 15 বছরে আগের সরকার সংবাদ মাধ্যমের উপর পদ্ধতিগতভাবে সিস্টেমেটিক্যালি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেছিল। টেলিভিশন চ্যানেলের লাইসেন্স যে দেওয়া হয়েছে, তা দেওয়া হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে। রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক বিশ্বাস কিংবা রাজনৈতিক দলের সক্রিয় সমর্থক হওয়ায় উস্কানিমূলক সহিংসতায় উস্কানি দিয়েছেন, সেজন্য সহিংসতায় উস্কানি দেওয়ার মামলা হতে পারে। কিন্তু আপনি হত্যা মামলা দিয়েছেন, হত্যা মামলা দিয়ে তাদের আটক রাখা হয়। এটা
গ্রহণযোগ্য না। আলোচনায় অংশ নিয়ে ৫ আগস্ট পূর্ববর্তী কাজ করতে গিয়ে হেনস্থার শিকার হওয়া সহ বর্তমান সময়ে সাংবাদিকতার নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন বক্তারা। একটি খবর দৈনিক যুগান্তরে প্রকাশ হয়েছিল আমারই করা। এর পরিপ্রেক্ষিতে আমাকে এই হুমকিও শুনতে হয়েছে যে তাদের কাগজে তাদের মিডিয়ায় আমার বিরুদ্ধে নিউজ হবে। সাংবাদিকের বেতন স্টার্টিং হয় 15,000 টাকা থেকে এবং সেই 15,000 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত যাওয়ার জন্য যে শ্রম একজন সাংবাদিককে দিতে হয় 8 থেকে 10 ঘন্টা খাটতে হয়, তার কোনো সরকারি ছুটি নাই, তার ঈদ নাই, কিছু নাই। আপনার কাছে অনুরোধ যে আপনারা এটা প্রতিটা আইন করার ক্ষেত্রে, যদিও রিফর্ম কমিশনের পক্ষ থেকে খসড়া যে দুটি করা হয়েছে সেগুলো তো আমরা ধরেই নিব যে বেসিক হিসাবে, কিন্তু এরপরেও আপনারা যখন যে আইনগুলো করবেন মিডিয়া রিফর্ম সংক্রান্ত, সেগুলো যেন অংশীজনদেরকে সম্পৃক্ত করে করা হয়। এ সময় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, গত 15 বছরে মানুষের ক্ষোভের কারণে মামলা হচ্ছে। গণমাধ্যমের সংস্কারের জন্য রাজনৈতিক ঐক্যমত্য জরুরি বলেও জানান তিনি। মামলা হওয়া আর হচ্ছে প্রসিডিং, লিগ্যাল প্রসিডিং শুরু হওয়া আলাদা। তা আমরা তো মামলা তো যে কেউই করতে পারে বাংলাদেশ, কিন্তু সরকার কি ব্যবস্থা নিচ্ছে? সরকার আরবিট্রারিলি কাউকে ডিটেইন করে রাখতেছে বা রাখলে সেটা কোনো লিগ্যাল প্রসিডিউর মেনে করতেছে কিনা, ওখানে কোনো লুপহোলস আছে কিনা সেটা আপনারা আলোচনা করতে পারেন। আমরা এই সম্প্রচার নীতিমালাটা হয়তো ফাইনালাইজ করার চেষ্টা করব খুব শীঘ্রই। আলোচনায় অংশ নেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ও ঢাকার সুইডেন দূতাবাসের রাষ্ট্রদূতরা। তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা আগামীতে সাংবাদিকতায় বিভিন্নভাবে সাহায্য করলেও এর অসৎ ব্যবহার চ্যালেঞ্জ তৈরি করবে। কালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। গণমাধ্যমে কথা বলার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিক্রিয়া নিয়ে চিন্তিত থাকতে হয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে গণমাধ্যমের উপর সরকারের হস্তক্ষেপ কমেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় নাহিদ ইসলাম আরও বলেন, নির্দিষ্ট গণমাধ্যমের উপর কেন সামাজিক ক্ষোভ সেটার বিশ্লেষণ করতে হবে। বিএনপি মহাসচিব আরও বলেন, বিএনপি সংস্কারের পক্ষে, তবে সংস্কারের বিষয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। এ সময় তিনি বলেন, বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। মিডিয়ার ভেতরের ফ্যাসিজম দূর করে গণমাধ্যমকে আরও পেশাদার হওয়ার আহ্বান জানান বক্তারা। দোষ করে থাকলে তাকে সঠিকভাবে মামলা করে তাকে শাস্তি দেন, কিন্তু খামাখা সাংবাদিকদের বিরুদ্ধে এই আক্রমণ, আমি মনে করি এটা স্বাধীন সাংবাদিকতার বিরাট একটা পরিপন্থী ব্যাপার। রাষ্ট্র এমন কোনো আইন করার কথা না যেখানে সংবিধানের মৌলিক যে অবস্থান যে গণমাধ্যম স্বাধীন থাকবে সেখানে তার কোনো রকম পথ রোধ করতে পারে। সরকারি হস্তক্ষেপের জায়গা গণমাধ্যমের উপর অনেক কমেছে বলে আমি মনে করি। অন্তত আমার সময়ে গণমাধ্যমের উপর সরকারি যে হস্তক্ষেপের জায়গা সেটি একেবারেই কম ছিল, কিন্তু সামাজিক নানা ধরনের চাপ তৈরি হয়েছিল গণমাধ্যমের উপরে, বিশেষ গণমাধ্যমের বিরুদ্ধে হয়েছিল। সেটিও আমাদের আসলে বিশ্লেষণ করা প্রয়োজন। আমাদের অবশ্যই গণমাধ্যমের পক্ষে দাঁড়াতে হবে, কোনো গণমাধ্যম বন্ধ করার পক্ষে আমরা কখনোই বলি নাই। আমরা নিঃসন্দেহে সংবাদপত্রের স্বাধীনতার জন্য অনেক বেশি কাজ করেছি। খুব স্পষ্ট ভাষায়, দৃঢ় ভাষায় আবার বলতে চাই, আমরা কখনোই অন্যায়ভাবে অন্যের মতকে চাপিয়ে দেওয়া যে ব্যাপারটা আছে এটাকে আমরা সমর্থন করব না। কমিশন এককভাবে জাতীয় ঐক্য তৈরি করতে পারবে না, তাই রাজনৈতিক দলগুলোকে সহযোগিতার আহ্বান জানিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডাক্তার আলী রিয়াজ। আজ সংস্কার প্রস্তাব নিয়ে সংসদ ভবনের এলডি হলে 12 দলীয় জোট এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টির সাথে বৈঠক করেছে কমিশন। এ সময় দেরি না করে দ্রুত নির্বাচন দিতে কমিশনের প্রতি আহ্বান জানায় 12 দলীয় জোট। অন্যদিকে সংস্কার কাজে সর্বাত্মক সমর্থনের কথা জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টি। বিস্তারিত জানাবেন মেহরিন আনী। জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠায় 5টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সংস্কার প্রস্তাব নিয়ে রোববার সকালে সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে বসে 12 দলীয় জোটের 13 সদস্যের প্রতিনিধি দল।
প্রায় 4 ঘন্টা বৈঠক শেষে 12 দলীয় জোটের নেতারা ব্রিফিংয়ে জানান কমিশনের 166টি সুপারিশের মধ্যে 48টিতে দ্বিমত রয়েছে তাদের। 25 বছরের নিচে সংসদ সদস্য পদে নির্বাচন করা যাবে না এবং ভোটার হতে নির্বাচন কমিশনের ন্যূনতম 17 বছর বয়সের সুপারিশের বিপক্ষে তাদের জোর অবস্থানের কথা জানায় দলটি। সংসদের মেয়াদ 5 বছরের জন্যই আমরা বলেছি। আমরা ভোটারদের বয়স আমরা কোনো অবস্থায় 18-র নিচে না করার ব্যাপারে আমরা আমাদের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছি এবং আমরা বলেছি যদি আপনারা ভোটারদের বয়স 17 বছর করেন আমরা এটার প্রয়োজনে আমরা আন্দোলন করব। এছাড়া কালক্ষেপণ না করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করে জন আকাঙ্ক্ষা পূরণের আহ্বান জানায় জোটটি। সরকার তারা সবাই মিলে একটি অবাধ, নিরপেক্ষ এবং দ্রুত জনগণের নির্বাচিত নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করার লক্ষ্যে আমরা এগিয়ে যাব। আজকের আলোচনায় এ কথাটি আমরা সমধিক গুরুত্বের সাথে এই বিষয়টি উল্লেখ করেছি। ডক্টর আলী রিয়াজ বলেন, কমিশন এককভাবে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করতে পারবে না। রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা ও ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সকলের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটি জাতীয় সনদ তৈরি করতে যা বাংলাদেশের ভবিষ্যতের পথরেখা নির্ধারণ করবে। কিন্তু ঐকমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছুটা ছাড় দিতে হবে, সবাইকেই আমাদের এক জায়গায় আসতে হবে। আমরা সব বিষয়ে একমত হতে পারবো না, কিন্তু রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যে মৌলিক জায়গাগুলো সেখানে আমাদেরকে একমত হয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এরপর একই স্থানে বিকেল 3টায় বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টির 7 সদস্যের সাথে বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে কমিশনের সংস্কার কার্যক্রমে সব ধরনের সহযোগিতা করার কথা জানায় বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টি। রাষ্ট্রকে সংস্কার করার সেই কাজটি আপনারা করছেন, সেই কাজটি এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা আপনাদের পাশে এবং সাথে থেকে অবশ্যই যত প্রকার আইনগত এবং বৈধ কার্যক্রম আছে সেখানে আমরা আপনাদের পাশে থাকতে অঙ্গীকারাবদ্ধ। বৈঠকে মৌলিক কিছু বিষয় সংস্কার করে নির্বাচন করার আহ্বান জানায় বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টি। স্ব এজেন্ডা বাস্তবায়নে, শোষণ রুদ্ধরস কায়েমে। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। মিম, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সোচ্চার রংপুরের 5 জেলার লাখো মানুষ এবং গেল 8 মাসে তিস্তা ঘিরে আন্দোলনে সক্রিয় বিএনপি নেতারাও। কয়েক দফা কিন্তু বড় কর্মসূচিও হয়েছে এই ইস্যুতে, তবে এবার গণপদযাত্রা হয়েছে এবং সেখান থেকেও কিন্তু এই তিস্তার ইস্যুটি, তিস্তার পানি যে ন্যায্য হিস্সা সেই দাবিটি কিন্তু উঠে এসেছে গণমানুষের কণ্ঠে। ভারত পানিকে মরণাস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রংপুর থেকে বিস্তারিত জানাবেন সহকর্মী মোকাররম হোসাইন। উত্তরের 5 জেলার উপর দিয়ে প্রবাহমান তিস্তা নদীকে বলা হয় রংপুরের জীবনরেখা। কিন্তু অভিন্ন নদী হওয়া সত্ত্বেও ভারত কর্তৃক একতরফা পানি প্রত্যাহারের কারণে তিস্তার এখন মরণ দশা। 115 কিলোমিটার তিস্তা জুড়ে কেবল ধুধু বালুচর। আওয়ামী লীগ সরকারের আমলে দফায় দফায় টানা প্রতিশ্রুতি থাকলেও সুফল মেলেনি, বরং জনদাবিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভারতের আপত্তির কারণে চীনকে করতে দেওয়া হয়নি তিস্তা মহাপরিকল্পনার কাজ। এমন বাস্তবতায় পট পরিবর্তনের পর তিস্তা ঘিরে আন্দোলন নিয়েছে নতুন মোড়। এবার নেতৃত্বে বিএনপি নেতারা। ফেব্রুয়ারিতে টানা 48 ঘন্টা তিস্তার চরে অবস্থানের পর এবার গণপদযাত্রা কর্মসূচি পালন করছে 5 জেলার মানুষ। তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে একাট্টা উত্তরের সাধারণ জনগণ। পদযাত্রার আগে রংপুরের শাপলা চত্বরে জড়ো হয় আন্দোলনকারীরা। সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন ভারত পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। শুধু তিস্তা নয়, দেশের 54টি অভিন্ন নদীর পানি ভারত বন্ধ করেছে বলেও অভিযোগ করেন তিনি। একই অভিযোগ করেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুও। একমাত্র সারা বিশ্বে এই ভারত দেখিয়ে দিল পানিকে তারা মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে, পানিকে তারা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। কতটুকু অমানবিক হলে এই কাজটুকু তারা করতে পারে। শুধু তিস্তা নয়, সারা বাংলাদেশের 54টি অভিন্ন নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক আগেই এই পানির হিস্সা আদায় করতে পারতাম যদি হাসিনার মতো একটা চালুকার সরকার বাংলাদেশে না আসতো। সমাবেশ শেষে গণপদযাত্রাটি শাপলা চত্বরে শুরু হয়ে রংপুর জেলা স্কুল মাঠে শেষ হয়।
আকরাম হোসাইন, এখন রংপুর। সান্ধ্যবাজার জানিয়েছি একটা বিরতি। ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর ফিরে এলাম। দেখছেন শান্তবাজার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় 49 আসামি খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি মঙ্গলবার। রোববার আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আপিল বিভাগ জানান, মামলার গুরুত্ব অনুসারে এই শুনানিতে প্রধান বিচারপতির উপস্থিত থাকাটা গুরুত্বপূর্ণ। বিচারপতি এ কে মাসুদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ গত 1 ডিসেম্বর তারেক রহমান সহ সব আসামিকে খালাসের রায় দেন। 21 নভেম্বর এই মামলায় খালাস চেয়ে করা আসামির আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়। 2018 সালের 10 অক্টোবর এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুল সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। নাফি, একটি জিনিস আপনি হয়তো লক্ষ্য করেছেন, এখন চলাচল করতে ঢাকার রাস্তায় আসলে রিকশার চাইতে আমরা ব্যাটারি চালিত রিকশার সংখ্যাটা এখন অনেকটা পরিমাণের বেশি দেখি, এবং এই রিকশাগুলো কিন্তু অবাধভাবে বিচরণ করছে, তারা কোনো নিয়ম কানুন মানছে না। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অন্যান্য যারা যাত্রীরা থাকেন তারা যেমন বিরক্তি বোধ করেন, অন্যান্য চালক যারা থাকেন তারাও কিন্তু কোনোভাবে তাদের যে এই যে অবাধে সড়কে চলাচল সেটি তারা ঠেকাতে পারেন না, এবং কোনো নিয়ম কানুনে কিন্তু তারা আসলে মানতে চান না। এবং তার পাশাপাশি এখন নতুন একটি আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে যে এই অটোরিকশার ফলে কিন্তু ব্যাটারি চালিত যে অটোরিকশাগুলো রয়েছে তার কারণে কিন্তু অনেক ধরনের সড়ক দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়তই, এবং ট্রাফিক পুলিশ আসলে এই যে পুরো পরিস্থিতি সড়কে আসলে এই পরিস্থিতি সামলাতেও তারা হিমশিম খাচ্ছেন। সুনির্দিষ্ট আইনি কাঠামো না থাকায় প্রধান এবং এই যে সড়কে এবং এই রিক্সাগুলো আমরা দেখতে পাচ্ছিলাম যে একদম মেইন যে সড়কগুলো রয়েছে সেই সড়কেও অটো রিক্সাগুলো উঠে যাচ্ছে। একটা আতঙ্কের নাম হয়ে গিয়েছে এই অটো রিক্সাগুলো। এই অবস্থা বা যে অবস্থার আপনি কথা বলছেন সেই অবস্থাটা বদলানোর জন্য বা এমন অবস্থায় 7 দিনের মধ্যে অটোরিকশার যন্ত্রাংশ আমদানি, অটোরিকশা উৎপাদন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি সহ মূল সড়কে অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিরাপদ সড়ক আন্দোলন। এ নিয়ে আরও জানাবেন বাইজিস সাদ। নীলক্ষেত মোড়, পুরো সড়ক যেন ব্যাটারি রিকশার দখলে। পায়ের উপর পা তুলে সড়কের রাজত্ব করা চালকেরা যেন অদম্য। তাই তো তাদের দ্বারা সৃষ্ট যানজট কমাতে আপ্রাণ চেষ্টা ট্রাফিক পুলিশের। তবু যেন নিয়ম না মানার বালাই বাংলার টেসলা খ্যাত এই বাহনের। তাই তো হিমশিম খাচ্ছেন 4 জন পুলিশ সহ ট্রাফিক পুলিশের সহায়ক 5 শিক্ষার্থী। আইন তো মানেই না, এরা হুটহাট চলে আসে আর লাগাই দেয়। যেমন ধরেন আমার পায়েও লাগাই দেয়, সেফটি শু পরা থাকে। একটু আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা তাদেরকে রেসপেক্ট করে ধরে নিয়ে হাসপাতালে নিয়ে দিয়েছি। মানে তাদের যে অবস্থা, তারা কোনো ব্রেক যে ধরে, তাদের ব্রেকও ভালো না। এখনও সুনির্দিষ্ট আইনি কাঠামোর আয়তায় না থাকায় প্রধান সড়কে ব্যাটারি রিকশার বেপরোয়া বিচরণ নিয়মিত দৃশ্য, আর চালকদের মধ্যে নিয়ম না মানার প্রবণতা বেশি। দ্রুতগতির জন্য বাধ্য হয়েই চড়তে হচ্ছে নগরবাসীকে। অন্যদিকে জনপ্রিয়তা কমেছে পায়চালিত রিকশার। অটো রিক্সাগুলো তারা ওভার স্পিডে গাড়ি চালায়, আর এরা আসলে কম্পিটিশন করে। চলাফেরা খুব অসুবিধা হয়ে গেছে। এমন অবস্থা আমাদের ভারতে নাই, তা ওরা 50 টাকা ভাড়া দেখা যায়, 30 টাকাতেও যায়। সিঙ্গেল মানতেছে না, ডাইনিবাম মানতেছে না, ওরকম মতন ওরা ইচ্ছাদি মতন চলতেছে ভাই। হুট করে বাঁকা করে টার্ন করে, যে কোনো সময় ঘুরায় দেয়। পিছনে একটা গাড়ি দেখে না যে এটা গতি কত আছে। আমরা তো কর্ম করে খাচ্ছি, চুরি ডাকাতি করে খাচ্ছি না তো আমরা, তাহলে আমাদের বন্ধ করবেন কে? পাঁচপাতি আনা বন্ধ দেন, ব্যাটারি আনা বন্ধ দেন, এমনি বন্ধ হয়ে যাবে। যদি এগুলো বন্ধ করে দেয় তো এইগুলো সম্পূর্ণ লোকগুলো বেকার থাকে। এই লোকগুলো কোথায় যাবে? কি সরকারের বাড়িতে? দেখে কে বলবে এটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের মূল ফটক। রোগী নিয়ে অ্যাম্বুলেন্স প্রবেশের পথটুকু বন্ধ করে দিয়েছে এসব অটোরিকশা। রোগ সারাতে এসে এখান দিয়ে প্রবেশের সময় ঘটছে দুর্ঘটনা, আহত হচ্ছেন রোগীরা। এদিকে আগামী 7 দিনের মধ্যে অটোরিকশার যন্ত্রাংশ আমদানি, অটোরিকশা উৎপাদন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি সহ মূল সড়কে অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিরাপদ সড়ক আন্দোলন। ব্যাটারি চালিত অটোরিকশা সড়কে ঘাতক হয়ে উঠেছে উল্লেখ করে সংগঠনটির নেতারা বলেন, অধিকাংশ দুর্ঘটনার জন্য অটোরিকশা দায়ী।
শুধু দুর্ঘটনা নয়, সড়কে যানজটেরও বড় কারণ এসব যান। অতি দ্রুত অটোরিকশা বন্ধ করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলেও উল্লেখ করেন তারা। আইনিভাবে পদক্ষেপ না নিলে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি বলতে চাই, আমরা এই অটোরিকশা চালকদের বিরুদ্ধে দুর্বারভাবে আন্দোলন গড়ে তুলব। আগামী 7 দিনের মধ্যে অটোরিকশার যন্ত্রাংশ আমদানি, অটোরিকশা উৎপাদন এবং বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে। 7 দিনের মধ্যে সুরাহা না হলে অটোরিকশা বন্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বাইজিদ সাদ, এখন, ঢাকা। নকশা বহির্ভূত ও রাস্তার জায়গা দখল করে ভবন নির্মাণের দায়ে তাঁতীবাজারে 2টি প্রতিষ্ঠানকে 8 লাখ টাকা জরিমানা করেছে রাজুক মোবাইল কোর্ট পরিচালনা টিম। এছাড়া আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করায় আরও 2টি ভবনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করেছে তারা। এদিকে ভবন কর্তৃপক্ষ দাবি করেছেন রাজুকের নিয়ম মেনে ভবনে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার পরও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সানি মৃধার প্রতিবেদনে বিস্তারিত। দীপু তাঁতীবাজারের প্রসন্ন পোদ্দার লেনের বাসিন্দা। মাস 6 হলো ফার্মেসি ব্যবসা শুরু করেছেন। পুঁজির টাকা ওঠানোর আগেই ভবন কর্তৃপক্ষের গাফিলতিতে গুটিয়ে নিতে হলো ব্যবসা। নিয়ম বহির্ভূতভাবে ভবন নির্মাণের অভিযোগে রাজৌকের পক্ষ থেকে নির্মাণাধীন একটি বহুতল ভবনে 3 বার নোটিশ দেওয়া হলেও ভবন মালিক সাড়া না দেয় ভেঙে ফেলা হয় একটি অংশ। দীপুর অভিযোগ, অভিযানে মালামাল হস্তান্তরের ন্যূনতম সময়ও পাননি তিনি। আমি ভাত খেতেছিলাম, রাখেন কিছু লাভ নেই, টাইম দিতেন তাহলে এক কথা। এখন তো মনে করেন ভাঙতেছেন, আমার তো সময় দিবেন যে সরানোর লাগে। আমি পাইনি কোনো, আমি জানি নাই। অবৈধ স্থাপনা ও নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগের ভিত্তিতে রোববার বেলা 11টার দিকে তাঁতীবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। 11তলা নির্মাণাধীন ভবনটির নকশা দেখাতে ব্যর্থ হয় মালিকপক্ষ। এছাড়া রাস্তা দখল করে নির্মাণ করায় নিচতলার একটি অংশ ভেঙে ফেলা হয়। জরিমানা করা হয় 5 লাখ টাকা। রাস্তার উপর নির্মাণাধীন অংশ চলে আসায় অন্য আরেকটি ভবনের কয়েকটি ফ্লোরের বাড়তি অংশ ভেঙে ফেলা হয়। পাশাপাশি জরিমানা করা হয় 3 লাখ টাকা। এর আগে 2টি আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অভিযোগে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আমরা 40 বছর ধরে এখানে ব্যবসা করতেছি। এই বছর বিল্ডিং 40 বছর অভিযান কোনো কিছু হয় নাই, কোনো নোটিশ আসে নাই, কিছু আসে নাই, কোনো এটাই হয় নাই। বাড়িওয়ালারা তো এটা সব জায়গায় মার্কেটেই করে আছে, তাঁতীবাজার ফুলই এটা মার্কেট, আর উপরে থেকে বাসা বাড়ি বিজনেসের থাকে, তাহলে আমরা কেন করতে পারবো না? এখন বলতে আছে যে এই জায়গায় পার্কিং, এই জায়গায় দোকানের কোনো নিয়ম নাই, এটা তো আমরা জানি না, কোনো নোটিশ আমরা পাইনি। রাজুকের নিয়ম মেনে এসব ভবনের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলে দাবি করেছেন মালিকরা। তবে ম্যাজিস্ট্রেটের দাবি ভিন্ন। হঠাৎ করে আজকে দেখলাম যে এই বিষয়ে রাজুক অফিস থেকে বলতেছে যে ম্যাজিস্ট্রেটের আবাসিক এবং বাণিজ্য দুটো মিলেই আছে, সেটা আছে ওই মর্মেই আমাদের চলে আসছে, থাকছে। নিচতলাতে তারা মার্কেট করেছে, জুয়েলারি দোকান, এবং দোতলা, 3 তলা, 4 তলা তারা কারখানা করেছে, এবং 5ম তলাতে তারা আবার ফ্যামিলি রেখেছে। তো এটা খুব সহজেই অনুমেয় যে এখানে যদি আল্লাহ না করে কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে এই যে 5ম তলাতে যে ফ্যামিলিটি আছে, আসলে তারা জুয়েলারি দোকান এটিও তারা বৈধ না, করতে পারে না। এরপরে আবার তারা কারখানাটিও এখানে করেছে। এই দুটি ভবন নিয়ে আমাদের অভিযোগ থাকার কারণে স্পেশালি কারখানা তারা এখানে ইউজ করছে, যার জন্যই মূলত আমরা এখানে অভিযানটি পরিচালনা করেছি। রাজধানীর তাঁতীবাজারের বেশিরভাগ আবাসিক ভবনই চলে ব্যবসায়িক কার্যক্রম। তবে এদিন হাতে গোনা কয়েকটি ভবনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। যদিও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। সানি মৃধা, এখন, ঢাকা। শান্তবাজারে নিচ্ছে একটা বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শান্তবাজার। 9 মাস বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা ফের চালু হয়েছে। প্রতিদিন 30 থেকে 50টি ভিজিট ভিসা প্রদান করেছে ঢাকার আরব আমিরাত দূতাবাস। এই তথ্য জানিয়েছেন বাংলাদেশের নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামেদি। দুপুরে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকের সঙ্গে বৈঠকে এই তথ্য জানান আরব আমিরাতের রাষ্ট্রদূত। পাশাপাশি ব্যবসায়ী প্রতিনিধি দলগুলোর জন্য আরও বেশি সংখ্যক ভিসা দেওয়ার ক্ষেত্রেও
অগ্রগতি হয়েছে বলে জানান তিনি। আরব আমিরাতের মানব সম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মসংস্থান ভিসার জন্য দেশটির অনলাইন সিস্টেম পুনরায় সক্রিয় করেছে। ফলে গত কয়েক সপ্তাহে বিপণন ব্যবস্থাপক এবং হোটেল কর্মীদের মতো পেশাদারদের জন্য ভিসা ইস্যু করা হয়েছে। এছাড়াও নিরাপত্তা রক্ষীদের জন্য 500টি ভিসা ইতিমধ্যেই মঞ্জুর করা হয়েছে বলে জানান রাষ্ট্রদূত। বলেন আরও 1000 ভিসা অনুমোদিত হয়েছে, যা শিগগিরই ইস্যু করা হবে। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী 2 মাস 8 দিন পর আজ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। শিক্ষকরা বলছেন, লাঞ্ছিতের ঘটনার সুষ্ঠু বিচার না হলে একাডেমিক কার্যক্রমে ফিরবেন না তারা। শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে একমত শিক্ষার্থীরাও। বিস্তারিত প্রতিবেদনে। দীর্ঘ 2 মাস পর রোববার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল, তবে শিক্ষকদের অনুপস্থিতিতে তা সম্ভব হয়নি। ফলে অচলাবস্থা কাটছে না বিশ্ববিদ্যালয়টির। শিক্ষকরা বলছেন, কুয়েট একটি শান্তিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। এখানে যারা শিক্ষকদের লাঞ্ছিত ও বিশৃঙ্খলার মতো ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি না হলে এমন পরিস্থিতি চলতে থাকবে, ব্যাহত হবে শিক্ষা কার্যক্রম। এই বিষয়ে অন্তর্বর্তী উপাচার্যের সঙ্গে বৈঠক করেছে শিক্ষক সমিতি। সোমবার সাধারণ সভার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান সমিতির সাধারণ সম্পাদক। ভাইস চ্যান্সেলর মহোদয় নতুন দায়িত্ব নিয়েছেন, সেই হিসেবে উনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে কথা বলছেন। তার সূত্র ধরে আমাদের শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সাথে উনি সকালবেলা বসেছিলেন। শিক্ষক সমিতির আগামীকাল সাধারণ সভা আহ্বান করব, সেখানে শিক্ষকবৃন্দ আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবে। এদিকে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে একমত শিক্ষার্থীরাও। তবে শিক্ষকদের অনুপস্থিতিতে ক্লাস শুরু না হওয়ায় ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়তে পারে বলে শঙ্কা তাদের। নতুনভাবে তদন্ত করে সুষ্ঠু বিচার হোক, আর সেটা অবশ্যই শিক্ষা কার্যক্রম চালু করে শিক্ষা কার্যক্রম চলার পাশাপাশি এই বিচারটা হোক। শিক্ষক এবং আমার ছাত্রদের মধ্যে একটা মনোমালিন্য বা অস্থিতিশীলতা তৈরি হয়েছে, তো ওইটার কারণ হচ্ছে যে আমরা এটার ফলাফল হিসেবে আমরা ক্লাসে বসতে পারতেছি না। যেহেতু আমরা পিছিয়ে যাচ্ছি, তো ক্লাসটাও তাড়াতাড়ি শুরু হোক, পাশাপাশি বিচার যেটা সেটা সেভাবে চলতে থাকুক। এর আগে গত 18 ফেব্রুয়ারি বহিরাগতদের সঙ্গে কুয়েট শিক্ষার্থীদের সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনা ঘটে। রামিম চৌধুরী, এখন খুলনা। সন্ধ্যাবাজারে নিচ্ছে একটা বিরতি, ফিরছে কিছুক্ষণের মধ্যেই। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শান্তবাজার। তবে 3 ম্যাচ ওয়ানডেতে সিরিজের জন্য নুরুল হাসান সোহানকে অধিনায়ক করে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি, এবং সেখানে মুস্তাফিজের পরিবর্তে শেষ মুহূর্তে দলে জায়গা পেয়েছেন খালেদ আহমেদ। মিম, এই সিরিজে বাংলাদেশ এ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন কোচ মিজানুর রহমান, এবং তিনি যেটা বলছেন যে বাংলাদেশ দলের পাইপলাইন শক্ত করার ক্ষেত্রে এই সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ এবং তিনি এটাই করতে চান। তবে সোহান চান সিরিজ জিতে। এই নিয়ে একটি প্রতিবেদন আছে সহকর্মী আরিফুল ইসলাম সাহেবের, দেখে আসবো সেটি। বাংলাদেশ এ দল যেন জাতীয় দলেরই ছায়াদল, অথচ নিউজিল্যান্ড স্কোয়াডের প্রায় সবাই অচেনা। শেষ মুহূর্তে মুস্তাফিজের নাম সরিয়ে নেওয়া হলেও কাটার মাস্টারের স্থলাভিষিক্ত হয়েছেন সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজের টেস্ট খেলা খালেদ আহমেদ। তরুণদের রেখে কেন জাতীয় দলের খেলোয়াড়দেরকেই প্রাধান্য দেয়া হলো, এ দলের কোচ মিজানুর রহমান অবশ্য সেই ব্যাখ্যা দিয়েছেন। ন্যাশনাল টিমের অনেকটা যারা অন এন্ড অফ আছে তারাই খেলছে, সো এইটাই হওয়া উচিত যে আমরা এরকম পারফর্ম করতে চাই যাতে আমরা আমাদের ন্যাশনাল টিমকে আমরা কিছু প্লেয়ার এখান থেকে রেডি করে রাখতে পারি যে কোনো সময় ন্যাশনাল টিমে প্রয়োজনে তারা সেই সার্ভটা করতে পারে। জাতীয় দলের বাইরের খেলোয়াড়দের পারফরমেন্স দেখতে মূল দলের হেড কোচ ফিল সিমন্সও ইতিমধ্যেই হাজির হয়েছেন সিলেটে। এ দলের কোচ বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন। টাইগার টিমের ক্যারিবীয় কোচের পরামর্শেই এ দলের পরিকল্পনা সাজাবেন বলে জানিয়েছেন তিনি। উনি আসছেন, প্রথম ম্যাচটা দেখবেন, সো হয়তো ইতিমধ্যে আমাদের কথা হবে ওনার কি চাওয়া বা কি সাজেশন, তার আদলেই তো আমরা যারা নিচে যারা কাজ করতেছি তারা তার কমান্ড শুনবো, এবং তার টিমটাকে সমৃদ্ধ করার জন্য আমরা নিচ থেকে যতটুকু সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। কোচদের লক্ষ্য ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরমেন্স হলেও এ দলের অধিনায়ক নুরুল হাসান সোহান অবশ্য দলগত পারফরমেন্সকেই গুরুত্ব দিচ্ছেন।
আলটিমেটলি আমি সবসময় বলি ক্রিকেট একটা টিম গেম, টিম হওয়াটা অনেক বেশি জরুরি এবং হ্যাঁ যেটা বলছেন পার্টিকুলার একটা টিমে আমরা খেলেছি বাট সবাই আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে। আমার কাছে মনে হয় সবার লক্ষ্য একই এবং যেটা আমি সবসময় বলি এবং আমার কাছে মনে হয় যে আমাদের টিমের প্লেয়াররা সবাই লাস্ট কয়েকদিন এটা নিয়ে কথা হয়েছে যে আমরা একটা টিম হিসেবে যাতে খেলতে পারি। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে সোমবার নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে মাঠে নামবে সোহানরা। ওয়ানডে সিরিজ শেষে দুটি 4 দিনের ম্যাচেও মুখোমুখি হবে দুদল। আরিফুল ইসলাম সাহাব, এখন। শেষ করছি সান্ধ্যবাজার। এর আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি বললেন নিরাপত্তা উপদেষ্টা। করিডোর নিয়ে কানামাছি খেলছে সরকার, মন্তব্য রিজভীর। মঙ্গলবার সকাল 10:30টায় কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া। লন্ডন থেকে রওনা হবেন কাল বিকেলে। আগে টিভি চ্যানেল পেত রাজনৈতিক আনুগত্যে, মন্তব্য কমিশন প্রধানের। গণমাধ্যমের সংস্কারের রাজনৈতিক ঐকমত্যে জোর তথ্য উপদেষ্টার। রাষ্ট্র গঠনে সব রাজনৈতিক দলকেই ছাড় দেওয়ার আহ্বান ঐকমত্য কমিশনের। সংস্কার নিয়ে উচ্চাকাঙ্ক্ষা থেকে বেরিয়ে আসার পরামর্শ 12 দলীয় জোটের। এবং 9 মাস পর বাংলাদেশের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা চালু। ভিজিট ভিসার পাশাপাশি বেশি সংখ্যক ভিসা পাবেন ব্যবসায়ীরা। শেষ করছি সান্ধ্যবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/3/echontv।